আমার লাঞ্চ থালি মানে সবসময় ব্যালেন্স ডায়েট থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। একদম কষা কষা করে সয়াবিন, এরকম সয়াবিন কষার কাছে মাছ, মাংস, ডিম সব কিছু ফেল। হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আমি আলেয়া শুরু করছি নতুন আরও একটা কুকিং ব্লগ। আজকে শুক্রবার, আর শুক্রবারে আমি যা যা রান্না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি, আর এগুলো হচ্ছে নিম পাতা আর কাঁচা লঙ্কা এরকমভাবে কুচি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ তেল, আর তেলের মধ্যে প্রথমেই নিম পাতাটা দিয়ে দিলাম, আর তারপরে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একদম কিউব কিউব করে খুবই ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এখানে আমি 2টো আলু দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, ওই 1 চিমটে মতো হলুদের গুঁড়ো দিলাম। আর নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সব দিকে ভালোভাবে হলুদ এবং লবণটা মিশে যেতে পারে। আর তারপরেই ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে বসিয়ে রাখবো, যাতে আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যায়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই সময় আবার নিম পাতা কোথায় পাওয়া যায়? গাছের সব নিম পাতা তো এখন বড় বড় হয়ে গেছে, মানে পরিণত হয়ে গেছে। আসলে আমার ব্যালকনিতে একদম ছোট্ট একটা নিম গাছ আমি লাগিয়েছি, আর তার পাতাগুলো আমি কেটে দিই, মানে ডালগুলো আমি কেটে দিই। আর ডাল কেটে দিলেই স্বাভাবিকভাবে নতুন ডাল গজায়, আর তখন হচ্ছে কচি কচি পাতা বের হয়, আর সেগুলোকে আমি রান্না করি। এভাবে প্রত্যেক সপ্তাহে প্রায় কাটতে থাকি, তাতে করে গাছটা যেমন ঝাঁকড়া তৈরি হয়, ঠিক তেমনভাবে আমাদের নিম পাতাটাও খাওয়া হয় মাঝে মধ্যে, এই আর কি। তো দেখো মোটামুটি প্রায় হয়ে এসছে, আলুগুলো খুব একটা এখনও সিদ্ধ হয়নি, ওই জন্য নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা বন্ধ করে একদম ফ্লেমটা একইভাবে কমিয়ে দিয়ে বসিয়ে রাখছি। আর অন্যদিকে আমি একটা সসপ্যানের মধ্যে 1 কাপ জলে অল্প লবণ দিয়ে 2টো টমেটো সিদ্ধ হতে দিলাম। ওই টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে যেটা হয়, খোসাটা খুব সহজেই আলাদা করা যায়, আর খোসাটা ফেলে দিয়ে ওই টমেটোটা আমি পরবর্তী রান্নাতে কাজে লাগাবো। টমেটোগুলো দেখো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি একটা সিদ্ধ করব না, এরকম হালকাভাবে সিদ্ধ হবে এবং খোসাটা ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে জল থেকে তুলে নিলাম, আর তার সঙ্গে আরও কিছুটা জল দিয়ে দিলাম, কারণ এই জলের মধ্যে আমি এখন সয়াবিনটা সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম সয়াবিন পরিমাণ মতো, আমি এখানে প্রায় 200 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। এটা দিয়ে 4 জনের সাফিসিয়েন্ট হয়ে যাবে। জলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সয়াবিনগুলো সব ডুবে যায়। আর তারপরে ঢাকা বন্ধ করে ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে আমি জলটা সমেত খুব ভালো করে সয়াবিনটা ফুটিয়ে নেব। অন্যদিকে আমাদের এই নিম পাতা দিয়ে আলু ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আর কিছু করার দরকার নেই, এই পর্যায়ে ফ্লেমটা আমি অফ করে দেব। দেখো একদম খুব ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু একদম দলা দলা পেকে যাবে, আর সেটা খেতে ভালো লাগবে না। এটাই একদম ঠিকঠাক হয়েছে, আমি এখন ওটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে সয়াবিনগুলোও দেখো সিদ্ধ হয়ে গেছে, ফুলে ফুলে উঠেছে একদম। এর থেকে বেশি আর সিদ্ধ করব না। এবারে ফ্লেমটা অফ করে ঢাকা বন্ধ করে আমি জলের মধ্যেই রেখে দিচ্ছি। জলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন সয়াবিনটা তুলে নেব। আমার হাতে এখন সময় আছে, তাই আমি এই জলের মধ্যে রেখে দিলাম। যদি হাতে সময় না থাকে তাহলে এই গরম জল থেকে সয়াবিনটাকে ঠান্ডা জলে 5 মিনিট ডুবিয়ে রাখবে, তাহলে সয়াবিনটা ঠান্ডা হয়ে যাবে। আর তারপরে হাত দিয়ে খুব ভালো করে জলটা নিংড়ে চিপে নিয়ে সয়াবিনটা রান্নার কাজে ব্যবহার করা যাবে। তো আমার হাতে যেহেতু সময় আছে, তাই আমি ওই জলের মধ্যে রেখে দিলাম, তাতে সয়াবিনটা খুব ভালোভাবে আরেকটু সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি ফ্রিজে অর্ধেক পেঁপে ছিল, সেই পেঁপেটাকে কেটে নিচ্ছি। এটাকে এখন রান্না করব, একদম ছোট ছোট করে কেটে নিলাম। আর এই পেঁপেটার সঙ্গে আমি মুসুরির ডাল দিয়ে রান্না করব, তার জন্য আমি পরিমাণ মতো মুসুরির ডাল নিয়েছি। এখানে আমি 100 গ্রামের কাছাকাছি মুসুরির ডাল নিয়েছি, আর ডালটা খুব ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি। এদিকে সয়াবিনটা যে আমি জলের মধ্যে ফুটিয়ে বসিয়ে রেখেছিলাম, সেটা এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি এখন জল থেকে চিপে চিপে তুলে নিচ্ছি। আর জলের মধ্যেই থাকার ফলে, মানে গরম জলের মধ্যেই থাকার ফলে সয়াবিনটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে আবার সয়াবিন থেকে আঁশ উঠতে শুরু করে, আর সেটা কিন্তু রান্না করলে পুরোপুরি ছ্যাঁকড়া ছ্যাঁকড়া মতো হয়ে যায়, ভালো লাগে না। এরকমই সিদ্ধ করলে ভালো হয়। এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো টক দই নিয়েছি। তার সাথে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আর তারপরে আমি এটা এই সয়াবিনের সঙ্গে অ্যাড করে দিলাম। এই কাজটা তোমরা স্পুন দিয়েও করে নিতে পারো একই রকমভাবে, তবে এইভাবে হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে দইটা ফেটানো যায়। তার সঙ্গে দিয়ে দিলাম জ্যাগারি পাউডার 1 চা চামচ মতো, আর 2 চা চামচ মতো এখানে আমি তেল দিলাম।
এই তেলটা হচ্ছে আমি সরিষার তেল দিয়েছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েল বা কুকিং অয়েল যে কোনো অ্যাড করতে পারো। তারপরে খুব ভালো করে আমি দইটা মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা মতো ম্যারিনেট করা থাকলে ভালো হয়। তবে হাতে যদি তোমার সময় কম থাকে সেক্ষেত্রে 5 থেকে 6 মিনিট মতো ম্যারিনেট করেও রাখতে পারো। এদিকে যে টমেটোগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। টমেটোটা যদি গরম অবস্থাতেই খোসা ছাড়ানো হয় তাহলে খুব ইজিলি খোসাটা বেরিয়ে আসে, মানে হাতে জাস্ট টাচ করলেই কিন্তু খোসাটা বেরিয়ে আসে। কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার ফলে খোসাটা আমার ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল। খুব ভালো করে স্মুথলি ব্লেন্ড করে ওটাকে আমি রেখে দিলাম এক সাইডে। অর্ধেক পেঁয়াজ আমি এভাবে করে গ্রেট করে নিলাম। পেঁয়াজটা টমেটোর সঙ্গে পেস্ট করলাম না, কারণ টমেটোটা সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজটা হচ্ছে কাঁচা। আর তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে নিলাম 1 পলা তেল, আর ফোড়নে দিয়ে নিচ্ছি রসুন কুচি করে রাখা আর একটা কাঁচা লঙ্কা। এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে, মানে রসুনটা একদম ভাজা ভাজা করার দরকার নেই, হালকা একটা স্মেল আসতে শুরু করলে আমি যে পেঁপেগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁপেগুলো অ্যাড করে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ওই অল্প তেলে কষানো মানে ওই আর কি, একটু নাড়াচাড়া করে নেওয়া যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর রসুনের ফ্লেভারটা খুব ভালো করে মিশে গেলে খুবই সুন্দর লাগে। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু কষিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডালটা। আর ডাল সমেত খুব ভালো করে একসাথে করে আমি কষিয়ে নিচ্ছি। একটা তেজপাতাও আমি এখানে দিয়েছি। আর তারপরে আমি মিষ্টি স্বাদের জন্য অ্যাড করেছি জাগারি পাউডার হাফ চা চামচ। পেঁপে দিয়ে ডালটাতে একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনির পরিবর্তে আমি এখানে সবসময় জাগারি পাউডার ব্যবহার করছি। তোমরা যদি অসুবিধা না থাকে চিনি ব্যবহার করতেই পারো, তবুও যদিও চিনির থেকে গুড়টা হচ্ছে একটু স্বাস্থ্যকর। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে বড় কাপের 1.5 কাপ মতো জল আমি অ্যাড করেছি। আর তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে ফ্লেমটা হাইতে করে 2টো হুইসেল দিয়ে নেব। পরপর 2টো হুইসেল দেবো, না হলে মুসুরির ডালটা আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি এখন একটু চেঞ্জ করে নিলাম পাশের ওভেনে, ওটাকে ট্রান্সফার করে একটা কড়াই বসিয়ে নিলাম। আর এখন এখানেই মধ্যে দিয়ে নিলাম 2 বড় হাতা সরিষার তেল। ফোড়নে দিলাম প্রায় 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা। ভালো গন্ধ বেরোতে শুরু করলে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো প্রেসার কুকার থেকে হুইসেল বেরোতে শুরু করেছে। পরপর 2টো হুইসেল পড়ে গেছে, আমি তাই ফ্লেমটা অফ করে দিলাম। আর এদিকে পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে জাস্ট পিঙ্ক হতে শুরু করলে এই পর্যায়ে অ্যাড করে দিলাম পেঁয়াজ যেটা ঘষে রেখেছিলাম অর্ধেক পেঁয়াজ, ওই পেঁয়াজটা। এটাও ভাজা পেঁয়াজের সঙ্গে ভাজা হতে থাকবে, তাহলে এটাও কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে আর ব্রাউন কালার হয়ে যাবে। খুব ভালো করে পেঁয়াজটা ভেজে বেশ একটু লালচে লালচে কালার ধরে আসলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন আমি ফ্রিজে বেটে রেখে দিই আর সেটাই সারা সপ্তাহ ধরে ইউজ করি। সেই সাথে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম 1 চা চামচের কাছাকাছি, আর জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ করে। লঙ্কার গুঁড়োটা আমরা যখন ম্যারিনেট করেছি সয়াবিনটা সেই সময় দিয়েছিলাম, সেই জন্য এখন লঙ্কার গুঁড়োটা অ্যাড করার সময় একটু বুঝে অ্যাড করবে। চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো, আমি সুন্দর কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে কাঁচা লঙ্কা মিলিয়ে ব্যবহার করতে পারো। খুব ভালো করে মশলার সমেত পেঁয়াজটা কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা অ্যাড করে দিলাম। আর সয়াবিনের বাটিটাতে যে গ্রেভিটা লেগে রয়েছে সেটা এখন আর দিলাম না, ওটা একটু পরে দেব। খুব ভালো করে সয়াবিনটা আমাদের কষিয়ে নিতে হবে যেন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে, খুব ভালো করে ভাজা হয়ে যায়। কারণ সয়াবিনটা আমরা কাঁচা অবস্থাতেই ম্যারিনেট করেছিলাম, জাস্ট ওই বয়েল করে নেওয়ার পরেতে আর ভাজিনি আমরা। সয়াবিন ভাজতে গেলে দেখা যায় বেশি পরিমাণে তেলটা টেনে নেয়, আর সেই ভাজার গন্ধটা খুব একটা বেশি ভালো লাগে না। ওর জন্য আমি মাঝে মধ্যে এইভাবে সয়াবিনটা রান্না করে থাকি, না ভেজে মশলা দিয়ে ম্যারিনেট করে, তাতে করে সয়াবিনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর একটা জুসি ভাব থাকে। আর তারপরে এই পর্যায়ে সয়াবিনটা খুব ভালো করে ওই জন্য কষিয়ে নিতে হয়, তাতে করে ফ্লেভারটা ভালো আসে। আর এদিকে আমি প্রেসার কুকারে যে হুইসেলটা দেখছি অনেকক্ষণ ধরেই ছাড়তে টাইম লাগছে, তাতে করে ডালটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। সেজন্য আমি একটা খুন্তি দিয়ে এভাবে করে হুইসেলটা বের করে গ্যাসটা বের করে নিলাম। ঢাকনাটা খুলে দেখলাম পেঁপে এবং ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি জাস্ট ঢাকনাটা উপর থেকে চাপিয়ে রেখে দিলাম। আর এদিকে সয়াবিনটা আমাদের কষানো হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটোর পিউরিটা, যেটা আমরা সিদ্ধ করা টমেটো বেটে রেখেছিলাম সেইটা। আর এটাও আমরা ধুয়ে অ্যাড করলাম না, এটাও একটু পরে অ্যাড করব। আগে সয়াবিনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর পিউরিটা দেওয়ার পরেও একই রকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরকম করে যত টাইম ধরে কষাবে ধীরে সুস্থে, ততই সয়াবিন রান্নার টেস্টটা ভালো হবে।
এভাবে করে একদিন সয়াবিন রান্না করে দেখো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। নিরামিষের দিনে তোমরা যদি এরকম করে সয়াবিন কষা রান্না করতে চাও, সেক্ষেত্রে অবশ্য করে পেঁয়াজটা তো অ্যাভয়েড করতে হবে, তাই টক দই বা দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে, তাহলে দেখবে গ্রেভিটা খুব ভালো হবে। আর টমেটোর পিউরির পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো, সেক্ষেত্রেও দেখবে গ্রেভির টেক্সচারটা ভালো হবে। আর আদা রসুন আমি একসাথে করে ব্লেন্ড করে দিয়েছি, আর আদা রসুন তাই দুটোই ব্যবহার করেছি। রসুনটাও সেক্ষেত্রে তোমরা স্কিপ করে আদাটা গ্রেট করে অ্যাড করতে পারো। খুব ভালো করে কষানোর পর আমি এখানে যে বাটিগুলোতে টমেটো পেস্ট করেছিলাম এবং সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে প্রায় 1 কাপের মতো জল এখানে অ্যাড করেছি। উপর থেকে ছড়িয়ে দিয়েছি কাসুরি মেথি। আর লবণটা আমি দেখেছি একটু কম হয়েছে, তাই লবণ এবং একটু লঙ্কার গুঁড়োও দিলাম টেস্টের জন্য। খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা বন্ধ করে রেখে দিলাম, যাতে করে মশলাগুলো সয়াবিনের মধ্যে খুব ভালো করে ঢোকে এবং রান্নাটা পুরোপুরিভাবে সুন্দর করে হয়ে যায়। আলু দিয়ে সয়াবিনটা রান্না করলে, এবার এরকম করে যদি কষা তোমরা আলু দিয়ে করতে চাও, সেক্ষেত্রে রান্নাতে সময়টা একটু বেশি লাগবে, কারণ আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। অবশ্যই আলুটা ভেজে তারপরে একই রকম পদ্ধতিতে রান্না করে দেখো, খেতে কিন্তু ভালোই লাগে। এদিকে আমরা যে পেঁপে এবং ডাল একসাথে করে সিদ্ধ করে রেখেছি, সেটাতে একটা বাগার দেব বা ফোড়ন দেব। তার জন্য একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে নিলাম সরিষার তেল প্রায় 3 চামচ মতো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচের কাছাকাছি কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, আর তারপরে অর্ধেক কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল হতে শুরু করলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, মানে হচ্ছে হাফ চা চামচ জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এটাকেও ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এরকম ফোড়নে অ্যাড করলে খুব সুন্দর ফ্লেভার আসে। খুব ভালো করে বেরেস্তাটা তৈরি হয়ে গেলে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা পেঁপে এবং ডালের মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাচ্ছে আমাদের একদম সম্পূর্ণ হেলদি টেস্টি পেঁপে দিয়ে মুসুরির ডালের এই তরকারিটা। এইভাবে করে একদিন পেঁপে দিয়ে মুসুরির ডাল রান্না করে দেখো, খেতে যেমন টেস্টি হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে, ঠিক তেমনইভাবে ভীষণই হেলদি। বাচ্চা থেকে বড় সববার জন্য খুবই হেলদি এটা একটা সাইড ডিশ। অবশ্যই ভাত রুটি সব কিছুর সঙ্গে এই দুটো আইটেমই চলবে। যেমন সয়াবিন কষাটাও ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগবে। নিরামিষের দিনে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এরকম সয়াবিন কষা, পেঁয়াজ রসুন বাদ দিয়ে দেবে। আর এইভাবে করে পেঁপে দিয়ে মুসুরির ডালটাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। নিরামিষ হলে সেক্ষেত্রে অবশ্যই মুসুরির ডালের পরিবর্তে মুগের ডাল কিংবা মটরের ডাল ব্যবহার করে দেখবে, খেতে কিন্তু একই রকম লাগে, ভীষণই টেস্টি হয়, ঠিক একইভাবে ভীষণ হেলদি। তৈরি হয়ে গেল একদম কষা কষা করে সয়াবিন। মাছ মাংস ডিম সব কিছুর স্বাদকে কিন্তু হার মানাতে পারে আমার আজকের এই সয়াবিন কষা। আশা করছি তোমাদের কাছে রেসিপিগুলো মন্দ লাগবে না। একদম কষা কষা করে সয়াবিন রান্না করেছি। এরকম সয়াবিন কষা থাকলে মাছ মাংস ডিম কোনো কিছুই লাগবে না। রেসিপিটা ডিটেলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি ফলো করে নিজেরা ঘরে একবার বানাবে, আর বানালেই বুঝতে পারবে ঠিক কেমন টেস্টি। তো সয়াবিন কষা হয়ে গেছে, এটা এখন রেখে দিলাম। তার সাথে এই যে পেঁপে দিয়ে মুসুরির ডাল একদম সিম্পলভাবে বানিয়েছি প্রেসার কুকারে, তবে খেতে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর তো বটে। আর সিম্পল কুইজিন বাংলা রান্না মানেই যে স্বাস্থ্যকর, সেটা তোমরা সকলেই জানো। আশা করছি রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। চলো লাঞ্চ থালিটা এখন সাজিয়ে নিই। আমার এই লাঞ্চ থালি সাজানো সহ রেসিপি এবং কুকিং ভ্লগ সমস্ত কিছু তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের করা কমেন্ট থেকেই কিন্তু আমি নেক্সট ভিডিও বানানোর উৎসাহ পাই, তাই অবশ্যই ভালো লাগলেও সেটা জানিও, খারাপ লাগলে অবশ্যই সেটাও জানিও। আর যদি কোনো রেসিপি জানার থাকে আমার থেকে, তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টের রেসিপিগুলো সবার আগে আপলোড করার। এই প্রথম আমি কোনো সয়াবিন রান্নার রেসিপি চ্যানেলে আপলোড করছি, তো পরবর্তীতে চেষ্টা করব আরও কয়েকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। আর কিছুদিন আগে একটা সয়াবিন দিয়ে খুব নিরামিষ একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি শ্যুট করেছিলাম, যদিও সেটা আমার ভুলবশত মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, তো সেজন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। তো চেষ্টা করবো আগামী দিনে ওই রেসিপিটা আবার নতুন করে শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করার। থালিতে প্রথম পাতে ডাল ভাতের সাথে খাওয়ার জন্য নিলাম নিম পাতা দিয়ে আলু ভাজা, যেটা খুব কড়া কড়া করে ভাজা হয়েছে, খেতে ভীষণই মুখরোচক হয়েছে। তার সাথে নিয়েছি পেঁপে দিয়ে মুসুর ডাল, যেটার রেসিপি তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করেছি, আর সয়াবিন কষা। শেষ পাতে নিয়েছি আম আর এক টুকরো পেঁয়াজ। সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আজকে এই 3 তরকারি ভাত একদম নিরামিষ, তবে খেতে কিন্তু ভীষণই টেস্টি, সাথে স্বাস্থ্যকর তো বটে।
আর আমার লাঞ্চ থালি মানে সবসময় ব্যালেন্স ডায়েট থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। 5 রকম ভাজা বা বিভিন্ন রকমের তরি তরকারি আমার লাঞ্চ থালিতে থাকে না। সবসময় একটা ব্যালেন্স করে আমি রান্নাবান্না করি আর সেইভাবেই লাঞ্চ থালিগুলো সাজাই গোছাই। আশা করছি আমার এই সিম্পল সাদাসিধে রান্নাবান্না তোমাদের ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই হেল্পফুল আমার রান্নাবান্নাগুলো, কারণ তেমন কিছু মশলাপাতি বা বিভিন্ন রকমের জিনিসপত্রের তামঝাম নেই। একদম সিম্পল ঘরোয়া জিনিসপত্র দিয়েই খুব সাধারণভাবে রান্নাবান্না করি এবং সেগুলো ভীষণ হেলদি এবং টেস্টিও হয়ে থাকে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও পুরোটা দেখে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলার সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী রেসিপি ব্লগ নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।